নমস্কার। আজকের কথায় আপনাকে স্বাগতম। আজকের কথার বিষয় হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে উপস্থিত যুদ্ধ করতে ইচ্ছুক আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করলেন? এই শ্লোকের পূর্ণ ব্যাখ্যাতে যাওয়ার আগে এর কিছু পূর্ব কথা জেনে নেওয়া যাক। পাণ্ডবেরা 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস কাটানোর পর পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী ফিরে এসে রাজা দুর্যোধনের কাছে অর্ধেক রাজ্য ফেরত চাইলেন। কিন্তু রাজা দুর্যোধন তা দিতে অস্বীকার করে বললেন, বিনা যুদ্ধে তিনি সূচের ডগায় যেটুকু মাটি ওঠে সেটুকু দেবেন না। তাই মাতা কুন্তির আদেশে পাণ্ডবেরা যুদ্ধ করার জন্য মনস্থির করলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে খুবই স্নেহ করতেন। সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, যুদ্ধ অবশ্যম্ভাবী, এই যুদ্ধ কেউ নিবারণ করতে পারবে না, আর এই যুদ্ধে ক্ষত্রিয় কুলের ধ্বংসও নিশ্চিত। তুমি যদি সেই যুদ্ধ নিজের চোখে দেখতে চাও, আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করতে পারি। তখন ধৃতরাষ্ট্র বললেন, আমি জন্মান্ধ, আর আমার বংশের ধ্বংস আমি নিজের চোখে দেখব, তা কখনো হতে পারে না। বরং আমি সেই যুদ্ধের বর্ণনা এখানে বসে শুনতে পারি। তাই মহর্ষি ব্যাসদেব বললেন, ঠিক আছে, তাহলে আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করছি। ও সমস্ত কিছু দেখতে এবং শুনতে পারবে, এবং এই হস্তিনাপুরে সে তোমাকে কুরুক্ষেত্রে যা যা ঘটবে তার সমস্ত যুদ্ধের বর্ণনা তোমাকে শোনাবে। নির্ধারিত সময়ে যুদ্ধ আরম্ভ হয়। যুদ্ধের প্রথম 10 দিন সঞ্জয় রণক্ষেত্রেই উপস্থিত ছিল। কিন্তু যে মুহূর্তে পিতামহ ভীষ্ম তীরবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, তিনি রণক্ষেত্র ছেড়ে হস্তিনাপুরে ফিরে এসে এই সংবাদ ধৃতরাষ্ট্রকে দিলেন। ধৃতরাষ্ট্র এই সংবাদ শোনা মাত্রই মূর্ছিত হয়ে পড়লেন, শোকাচ্ছন্ন হয়ে পড়লেন, এবং তিনি বললেন সঞ্জয়কে যে তুমি আমাকে কুরুক্ষেত্রে যা যা ঘটছে তা সমস্ত কিছু বর্ণনা করে শোনাও। এরপর আসা যাক শ্লোকের ব্যাখ্যাতে। প্রথমে বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন এবং রাজা কুরুও তপস্যা করেছিলেন। এবার দ্বিতীয় জিজ্ঞাসা আসে, সেটি হলো যে কেন যুদ্ধের জন্য কুরুক্ষেত্রকেই বেছে নেওয়া হয়েছিল? এর কারণ হলো কুরুক্ষেত্র কথাটি যদি আমরা অর্থ করি তাহলে দেখতে পাবো এর অর্থ হলো কুরুক্ষেত্র, অর্থাৎ কুরুর জায়গা, যে জায়গার উপরে পাণ্ডুর এবং ধৃতরাষ্ট্রের পুত্রের অধিকার ছিল। তাই দুই পক্ষই সেই রাজ্যের লাভের জন্য এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখানে মনে রাখতে হবে, বৈদিক সংস্কৃতি অনুযায়ী যে কোনো কাজ করার আগে ধর্ম সংস্থাপন করা উচিত। কারণ এটা বলা হয়েছে যে ধর্মভূমিতে যদি কেউ মারা যায় তাহলে তার মোক্ষ লাভ হয়, অর্থাৎ কল্যাণ হয়। এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই কথাটি থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে কোনো কাজ ধর্মকে সাক্ষী রেখে করা উচিত, অর্থাৎ সকলের কল্যাণের কথা ভেবে করা উচিত, শুধু নিজের ভাবনা করা উচিত নয়। এর পরের কথাটি হলো সমবেতা যুযুৎসব। যুযুৎসব কথাটির অর্থ হচ্ছে যুদ্ধ করতে ইচ্ছুক। কিন্তু মনে রাখতে হবে, কৌরবরাই যুদ্ধ করতে অধিক আগ্রহী ছিলেন। পাণ্ডবদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তারা বনবাস এবং অজ্ঞাতবাস কাটিয়ে আসার পর তারা তাদের প্রাপ্য অধিকার চেয়েছিল মাত্র, কিন্তু কৌরবরা তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করে যুদ্ধে আহ্বান জানিয়েছিলেন। পাণ্ডবেরা শুধুমাত্র মাতার আদেশে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মামকা পাণ্ডবাশ্চৈব, এই কথাটির অর্থ হলো আমার এবং পাণ্ডুর পুত্রের। ধৃতরাষ্ট্রকে পাণ্ডবেরা নিজের পিতা সম শ্রদ্ধা এবং সম্মান করতেন। তিনি যা আদেশ দিতেন তা উচিত অনুচিত বিচার না করেই তারা পালন করত। কিন্তু সেই ধৃতরাষ্ট্র এখানেতে পাণ্ডুর পুত্রকে পাণ্ডুর পুত্র এবং নিজের পুত্র অর্থাৎ আমার পুত্র বলে সম্বোধন করেছে, অর্থাৎ দ্বিমুখী মনোভাব দেখিয়েছেন, দ্বিমুখী আচরণ করেছেন। এই দ্বিমুখী আচরণের জন্যই যুদ্ধ শুরু হয়েছিল। ধৃতরাষ্ট্র যদি ওইখানেতে বারণ করে দিতেন, পাণ্ডুর পুত্রদেরকেও যদি নিজের পুত্র বলে মনে করতেন, তাহলে তিনি তার
এই কৌরবদেরকে যুদ্ধে যেতে বারণ করতেন, আর এই এত ধ্বংসলীলাও হতো না। তাহলে এই মামকা পাণ্ডবাশ্চৈব এই কথাটির মধ্য থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে আমাদের এরকম দ্বিমুখী মনোভাব থাকা উচিত নয়, অর্থাৎ এটি আমার, এটি অপরের। এই মনোভাব আসলে একে অপরের মধ্যে স্নেহ, প্রেম, ভালোবাসা তৈরি করতে পারে না, বরং ঝগড়া ও বিবাদই তৈরি করে। এই ছিল আজকের কথা। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।